15 মে বুধবার রাত 8টায় শামীম জাহেদি আছে রিটোর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে আস্থা ফেরাতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে নতুন শুরুর প্রত্যাশা ডোনাল্ডুর। ফিটনেসবিহীন যানবাহনের দাপটে প্রায় দুর্ঘটনা, তবুও নীরব বিআরটিএ। 20 বছরের পুরোনো বাস নিয়ে ক্ষোভ সড়ক পরিবহন মন্ত্রী। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কাল চীন সফরে যাচ্ছেন পুতিন। নির্বাচনের আগে এই সফর নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ। ঢাকা ওয়াশিংটন সম্পর্কে আস্থা ফেরাতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশও চায় সম্পর্ক বজায় রাখতে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক শেষে একথা জানান মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন। জনাব তৌহিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি বলছিলাম ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে তিনি বলছিলেন যে তাদের লক্ষ্য হচ্ছে দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে, এবং সেই সময় সাংবাদিকদের বেশ কিছু বিষয়ে কথা বলেছেন। খুব বেশি বিষয় না বলেননি, উনি যেটা বলেছেন ডোনাল্ড লু সেটি হচ্ছে তারা অতীতের তিক্ততাকে পেরিয়ে নতুন সম্পর্ক করতে চায়। আপনার কাছে প্রশ্নটা আমার, ডোনাল্ড লুর এই সফরের মধ্যে কি এটা মনে হয়েছে কিনা যে বাংলাদেশের সাথে তাদের নির্বাচনের আগে যে টানাপোড়েনটা ছিল, তারা বলছেন টেনশন একটা ছিল, ডোনাল্ড লু বলছেন সেই ক্ষেত্রে নির্বাচনের ব্যাপারে তাদের যে আগে যে অবস্থান ছিল সেখান থেকে যুক্তরাষ্ট্র সরে আসলো কিনা? ধন্যবাদ। আসলে যে কথাগুলো দুপক্ষ থেকে বলা হয়েছে এগুলো কিন্তু খুব জেনেরিক কথাবার্তা। মানে যে কোনো সফর হলে যদি না শত্রু ভাবাপন্ন কোনো দেশ হয়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র আর আমরা তো শত্রু ভাবাপন্ন না, আমাদের মধ্যে দু দেশের মধ্যে সবচেয়ে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং মানে অনেকে অনেক বালকবিচকিত কথা বলতে পারেন, কিন্তু আসলে তো আমাদের অর্থনীতির ক্ষেত্রে প্রতিটি বিষয়ে, সে ইনভেস্টমেন্ট বলুন, আমাদের এক্সপোর্ট বলুন, সব ক্ষেত্রেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে 1 নম্বর অবস্থানে এবং রেমিটেন্সেরও গুরুত্ব আছে। কাজে সেদিক থেকে বিবেচনায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং যখন এই রকম গভীর সম্পর্কযুক্ত একটি দেশের সাথে যখন ভিজিট হচ্ছে তখন স্বাভাবিকভাবে একটু বন্ধুত্বপূর্ণ কথাবার্তাই হবে। এবার আপনি যে প্রশ্নটা রেখেছেন সেটাতে ফিরে যাই, সেটা হচ্ছে যে নির্বাচনের ব্যাপারে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা নীরব হয়ে গিয়েছিল 2+2 মিটিং দিল্লিতে হওয়ার পর থেকে, এবং তারপর যে ভারতের পররাষ্ট্র সচিব খুব শক্ত ভাষায় কিছু কথা বলেছিলেন। এখন যুক্তরাষ্ট্র তো তাদের পলিসি নির্ধারণ করবে তাদের নিজেদের দেশের স্বার্থ বিবেচনা করে, তাই না? তো তাদের স্বার্থ যখন বিবেচনা করবে তখন সেখানে কিন্তু ভারতের গুরুত্ব আছে। আমাদের সরকার হয়তো সেটার নির্বাচনের ব্যাপারে সেটা সুবিধা পেয়েছে, কিন্তু মূল জিনিস হচ্ছে যে চীনের সাথে যে প্রতিযোগিতা সেখানে তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে তারা তাদের সাথে একটা তাদের মতামতকে মূল্য দিয়েই আমি ধরে নেব যে তারা বেশ খানিকটা নীরব হয়ে গেছিল ইলেকশনের ব্যাপারে। তবে ইলেকশনের পরেও কিন্তু তারা যেরকম নির্বাচন চেয়েছে সেটি যে হয়নি সেটা কিন্তু তারা ইলেকশনের পরেও বলেছে। কিন্তু এখন একটা নির্বাচন হয়ে গেছে, যেমন নির্বাচনই হোক, এবং তারপরে একটা সরকার আগে সরকারই কন্টিনিউ করছে। এখন তো দু দেশের সম্পর্ককে তো বহুমাত্রিক সম্পর্ককে তো এগিয়ে নিতেই হবে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে না যে যেহেতু তাদের পছন্দ মতো নির্বাচন হয় নাই কাজেই তারা একেবারে হাত গুটিয়ে বসে থাকবে, বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক রাখবে না। তা তো হয় না, তাদেরও স্বার্থ আছে, আমাদেরও স্বার্থ আছে। তো সেই হিসেবে ন্যাচারালি আমি প্রত্যাশা করবো যে তারা চাইবে যে স্বাভাবিক যেসব ইস্যুজ আছে সম্পর্কের মধ্যে সেগুলিকে যেন এগিয়ে নিয়ে যাওয়া যায়। নিরাপত্তা আছে, ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে, ব্যবসা বাণিজ্য আছে, ইনভেস্টমেন্ট আছে, সেগুলি এগিয়ে যাওয়া, সেগুলো তারা বলেছেন। ডোনাল্ড লু সেটা বলছেন। বৈঠকের পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ডোনাল্ড লু যা বলেছেন তাতে র্যাবের প্রসঙ্গ এসছে, র্যাবের উপরে যে নিষেধাজ্ঞা সেটা এসছে, এবং সেটা বাংলাদেশের পক্ষ থেকে বলাই হচ্ছে তাদের সেটা প্রত্যাহারের বিষয়ে অনুরোধ করা হয়েছে। আবারও যুক্তরাষ্ট্র তাদের মতো বলেছে। আরেকটি বিষয় আসলে আমি জানার ইচ্ছে হচ্ছে আপনার কাছে, যে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে ভিসা নীতি প্রয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল সেটা কি এখনও বহাল রয়েছে কিনা, সেই বিষয়ে কিছু কেউ মানে কোনো পক্ষে এই বিষয়ে আলোচনা করেননি?
এটা আসলে আমার পক্ষে কিছু বলা কঠিন, এটা স্পেকুলেটিভ হবে। তবে বিষয়টা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তো ভিসা কার উপরে ভিসা নীতি আরোপ করছে এটা কিন্তু ব্যক্তি হিসাবে বলেনি কখনো, এবং কখনোই বলবে না, তার নীতি হিসাবে জি তারা কখনো বলেছিলেন। বলবে না। আমাদেরকে এটা দেখতে হবে যে যাদেরকে ভিসা নীতি আরোপ করেছে বলে বিভিন্ন সময় শোনা যায়, তাদের মুভমেন্ট কিরকম আছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যাতায়াত আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে হবে যে এই নীতিটা অনেকটা তারা শিথিল করেছে। আর যদি দেখা যায় যে না, আসলে যাদেরকে অনুমিত হয়েছিল যে কোনো বিপদে পড়তে পারেন, যে বা তাদের ছেলে মেয়ে, পরিবার পরিজন, যদি তেমন দেখা যায়, তখন বুঝতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র চুপচাপ তাদের নীতি ব্যবহার করে যাচ্ছে। ডোনাল্ডো আরেকটি কথা বলেছেন, সেটি হচ্ছে তারা বলছেন যে দুর্নীতির ব্যাপারে তারা একসাথে কাজ করতে চায় যাতে দুর্নীতি দমন করা সম্ভব হয়, এবং কার্যকলাপে যাতে স্বচ্ছতা আসে এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়, সে কথাই বলছেন। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের একসাথে কাজ করার কোনো পৃথক বা একটি আলাদা প্ল্যাটফর্ম আছে কিনা? তাত্ত্বিকভাবে এটা তো সম্ভব যে দুই পক্ষের একসাথে কাজ করা, কিন্তু আমাদের যেসব অভিযোগ আমরা শুনি যে উচ্চ পর্যায়ে বিভিন্ন ধরনের দুর্নীতি আছে, সেক্ষেত্রে এটা কতটুকু কার্যকর হবে সেটা বলা খুব কঠিন। কারণ একতরফাভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তো কিছু করতে পারবে না, এক্ষেত্রে আমাদেরও এগিয়ে আসতে হবে, এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে আমাদের সরকারকে ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করতে পারে, অথবা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে সহায়তা চাইতে পারি যে যারা দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ যারা পাচার করছে, সে ব্যাংক ডাকাতি হোক আর ঘুষ হোক, সেটা যেন তারা ফেরত দিতে অথবা সেটা ওয়েলকাম যেন না করে, এই সহায়তাটুকু তাদের কাছ থেকে চাওয়া যেতে পারে। জি, আরেকটি বিষয় আপনাকে জানতে চাচ্ছিলাম। ডোনাল্ড বলছিলেন যে উই হ্যাভ লট অফ হার্ড ইস্যুস, এবং যেটা তিনি মন্ত্রীর সাথে কথা বলছিলেন, এবং সেই হার্ড ইস্যুসগুলো কি তিনি বলছেন র্যাপ স্যাংশনস, লেবার রিফর্মস, হিউম্যান রাইটস, বিজনেস ক্লাইমেট রিফর্মস। তাহলে সফট ইস্যুস কি আসলে? সফট ইস্যুস হচ্ছে ব্যবসা বাণিজ্য, তারপরে আপনার যে যাতায়াত, পিপল টু পিপল কন্ট্যাক্ট, লেখাপড়া ছেলে মেয়েদের, এগুলি হচ্ছে সফট ইস্যু। আচ্ছা, যেগুলি নিয়ে কোনো সমস্যা হওয়া উচিত নয়। এমনকি যদি সম্পর্ক একেবারে চূড়ান্ত ভালো নাও হয়, যদি সম্পর্ক না থাকে তাহলে এগুলি নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, এবং সমস্যা তো হচ্ছে না এখন পর্যন্ত। আমাদের এক্সপোর্টস এর উপর তো কোনো নিষেধাজ্ঞা আসেনি। আমাদের রেমিটেন্স আসছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আমাদের ছেলেমেয়েরা এখনো সেখানে পড়াশোনা করতে যাচ্ছে। কাজে এদিক দিয়ে আমি বলবো যে সফট ইস্যুস ঠিক আছে। এখন হার্ড ইস্যুস গুলির ব্যাপারে কি হবে এটা উনি কোনো ইন্ডিকেশন দিয়েছেন কিনা আমি, তবে হার্ড যেগুলি থাকে সেগুলি দুই পক্ষকেই খুব শক্তভাবে মোকাবেলা করতে হয়। অর্থাৎ পরস্পরের যেসব চাওয়া পাওয়া থাকে সেগুলি কতটুকু অ্যাকোমোডেট করা সম্ভব তার উপর নির্ভর করবে হার্ড ইস্যুস গুলি কিভাবে দূর করা যাবে। ডোনাল্ডো আবারও বললেন হিউম্যান রাইটস, মানবাধিকার বিষয়ে না তারা কাজ করতে চান বা করছেন, খোঁজখবর নিচ্ছেন। কিন্তু যুক্তরাষ্ট্র যখন এই কথা বলছে, মানবাধিকারের বিষয়ে বলছে, তখন আমি যদি গাজার দিকে নজর দেই, সেখানে যেভাবে ইসরায়েলি বাহিনী নিরীহ মানুষের প্রতি অত্যাচার করছে, হত্যা করছে, সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নীতি, তখন তাদের এই মানবাধিকারের ইস্যুটা আলোচনায় যখন আসে, তখন তাদের কতখানি নৈতিক অবস্থান থাকে বা শক্তিশালী নৈতিক অবস্থান তৈরি করতে পারে, সেটা কি তাদের দ্বৈতনীতির একটি বহিঃপ্রকাশ কিনা? দেখুন, দুঃখজনক হলে এটা সত্য যে সমস্ত পৃথিবীর ক্ষেত্রে যে আইন কানুন নিয়ম কানুন খাটে, এমনকি বড় বড় দেশগুলির ক্ষেত্রেও যেগুলি তারা নিজেরাও খাটায়, আন্তর্জাতিক পরিসরে ইসরায়েলের ক্ষেত্রে সেগুলি খাটে না। ইসরায়েলের ক্ষেত্রে খাটে না কারণ শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, আপনি পুরো পশ্চিমের দিকে তাকান, তারা তো সম্পূর্ণ দুই ভাবে দেখে সব ইস্যুস গুলিকে। তবে আমাদের বিষয়টা যেটা, সেটা হলো যে আমরা এমন অবস্থায় নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ওই ইসরায়েল ইস্যুতে অ্যাকিউজ করে আমরা আমাদের কোনো সুবিধা আদায় করতে পারবো। আমাদের সেরকম সামর্থ্য, সেরকম শক্তি নেই। কাজে আমাদেরকে আমরা অবশ্যই ফিলিস্তিনিদেরকে আমাদের জন্মলগ্ন থেকে আমরা সমর্থন করে আসছি, এই সমর্থন অবশ্যই বহাল থাকবে। কিন্তু আমাদেরকে অবশ্যই পাশাপাশি যে তোমরা ওখানে করছো না কেন, এখানে কেন করছো, এই কথা বললে চলবে না। কারণ হিউম্যান রাইটস যদি তারা ওখানে বাস্তবায়ন নাও করে, আমাদের নিজেদের স্বার্থেই তো আমাদের হিউম্যান রাইটস বাস্তবায়ন। এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আসলে বলার চেষ্টা করছিলাম যে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র যখন অন্যকে এই কথা বলছে,
তখন এই কথা বলা হয়তো ছোট দেশ হিসেবে সবাই বলতে পারছে না, তাই তো? প্রতি দেশেরই হিউম্যান রাইটস ইস্যুস নিয়ে তারা রিপোর্ট পাবলিশ করে, এবং সেখানে তারা কিন্তু শুধু আমাদেরকে যে সিঙ্গেল আউট করে তাও না, কিন্তু আরো পৃথিবীর আরো অনেক দেশকেই তারা করে, এবং সেটা জি। আমাদেরকেও সেই অনুযায়ী কথাবার্তা বলে। জনাব তৌহিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সারা দেশে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল না দেওয়ার নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া মহাসড়কে ব্যাটারি চালিত ইজি বাইক বন্ধ থাকবে বলেও ঘোষণা দেন তিনি। এদিকে দেশে ফিটনেসবিহীন যানবাহনের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এরই মধ্যে 1 জুন থেকে মেয়াদ উত্তীর্ণ বাস ট্রাকের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে বিআরটিএ। কিন্তু এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ রয়েছে পরিবহন বিশেষজ্ঞদের। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান। জনাব হাদিউজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনি ভালো আছেন। আজকে একটি বৈঠক হয়েছে, যে বৈঠকে অনেকগুলো অংশীজন অংশ নিয়েছেন কীভাবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। ঢাকার 2জন মেয়র ছিলেন, পরিবহন মালিকদের প্রতিনিধিরা ছিলেন, সড়ক মন্ত্রী ছিলেন। সব কিছু মিলে যে আলোচনাগুলো হয়েছে তারা আলোচনা করেছেন। তো যেটা আমার কাছে যেটা খুব ইতিবাচক যেটা মনে হচ্ছে, যে দীর্ঘদিন থেকে আমরা আলোচনা করছিলাম যে কীভাবে সড়কের এই নৈরাজ্য বন্ধ করা যায়, তার একটা সমন্বিত উদ্যোগের অভাব মনে হচ্ছিল। হয়তো শুরুটা এখান থেকে হতে পারে। আপনি কতটা আশাবাদী আজকের বৈঠক থেকে? মূলত যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, যা মূলত ফিটনেসবিহীন গাড়ি সড়কের দুর্ঘটনার অন্যতম একটা প্রধান কারণ। সেই ফিটনেসবিহীন গাড়ি সড়ক থেকে সরিয়ে ফেলা কি খুব দুরূহ কাজ? জি, আপনাকে ধন্যবাদ। দেখেন, আপনি যথার্থই বলেছেন। আসলে সমন্বিত উদ্যোগের জন্য আমাদের যে মেজর যারা স্টেক হোল্ডার আছে তাদের একসাথে বসার একটা প্রয়োজনীয়তা ছিল। এবং আপনি জানেন, যেহেতু আমাদের সড়ক পরিবহন আইন 2024-এ সংশোধন হয়ে যেটা এসেছে, এখনো এটা আসলে আমাদের সংসদে পাশ হয়নি, কিন্তু এই আইনের আসলে আওতাভুক্ত আছে যে আপনার যারা স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে বসে আলাপ আলোচনা করতে হবে। জি। তো সেই হিসাবে আমি একটা ইতিবাচক দিক দেখছি, এবং আরেকটা আমি ইতিবাচক দিক দেখছি, যেটা আপনি বলছিলেন যে যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে এগুলো কিন্তু সবই কিন্তু পুরনো, অনেকটাই পুরনো বিষয়। আপনি জানেন যে হেলমেট ছাড়া মোটরসাইকেলে যারা চালক আছে তাদেরকে তেল না দেওয়া বা ফিটনেস যানবাহনকে নিয়ন্ত্রণ করা, এই যে আমার নির্দেশনা, এটা কিন্তু আগের নির্দেশনা, এটা পুরনো নির্দেশনা। আমি ভালো ওই জায়গায় দেখছি, যদি আজকে আবার নতুন নতুন নির্দেশনা আসতো, তাহলে যেটা প্রমাণ করতো যে অতীতের যে নির্দেশনাগুলি আমাদের দেওয়া হয়েছিল সেই নির্দেশনাগুলি অনেকটা এরকম হয়ে যাবে যে যারা পালন করলেন না আপনি তাদের দায় মুক্তি দিয়ে দিলেন, নতুন নতুন নির্দেশনা আসবে। এই জিনিসটা কিন্তু আবার ভালো না। আপনার পুরাতন নির্দেশনা নিয়ে আমাদের এখনো কাজ করতে হবে, কেননা কোনো নির্দেশনায় আমি মনে করি এখনো কিন্তু পুরোপুরি কার্যকরী হয়নি। এই যে ফিটনেসবিহীন যানবাহনের কথা আপনি বলছেন, 2019-20 থেকে কিন্তু আমরা বারবারই সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি শুনেছি যে ফিটনেসবিহীন যানবাহন নিয়ন্ত্রণ করা হবে, কিন্তু আমরা দেখেছি প্রতি বছর অনেকটা পাল্লা দিয়ে এই ফিটনেসবিহীন গাড়ি কিন্তু বেড়েছে। এখন খোদ বিআরটিএ বলছে তাদের ফিটনেসবিহীন গাড়ি প্রায় 6 লক্ষ পেরিয়ে গেছে। এবং পাশাপাশি যে আমাদের অর্থনৈতিক আয়ুষ্কালের কথা বলি, যে যানবাহনগুলো আসলে সড়কে এখন থাকারই কথা না, এটা অনেকটা স্ক্র্যাপ করে দেওয়া উচিত, সেই যানবাহনগুলোর সংখ্যা একটা ভয়াবহ পরিসংখ্যান, যে আমাদের যে যাত্রীবাহী যে বাসগুলি আছে তার 50% নাকি তাদের আয়ুষ্কাল শেষ। এবং আপনার যে ভারী যানবাহন, বিশেষ করে ট্রাক, কাভার্ড ভ্যান, তাদেরও কিন্তু একটা বড় অংশ, তাদেরও কিন্তু আয়ুষ্কাল শেষ। সেক্ষেত্রে আমি যেটা বলছি যে পুরনো নির্দেশনা হলেও যেহেতু এই নির্দেশনাগুলো নিয়ে আজকে কথা হয়েছে, তো আমাদের আশাবাদী হতে হবে যে যেহেতু এখানে অনেকটা আপনি বলছেন হাই ভোল্টেজ যারা আছেন স্টেক হোল্ডার তারা ছিলেন, সেই হিসাবে এটা সামনে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি। তবে আমি সবসময় যেভাবে দেখি, আসলে আমাদের সড়কের রোগটা এটা টেকনিক্যাল সমস্যা না, এটা অনেকটা আসলে আপনার রাজনৈতিক সমস্যা। এখানে রাজনৈতিক কমিটমেন্ট এটা খুবই বড় একটা বিষয়। সেই জায়গায় কিন্তু আমাদের আসলে বাস্তবে কাজ হচ্ছে কিনা এটা দেখতে হবে, কাগজে কলমে থাকলে হবে না, যেটা দীর্ঘদিন ধরে আমরা দেখছি। তো সেই জায়গায় আসলে আমাদের কাজ করতে হবে। আরেকটা জিনিস, আপনি হেলমেটের কথা বলছিলেন, আমি একটা জিনিস অ্যাড করে এখানে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে শুধু হেলমেট দেখলে হবে না, কিন্তু আমাদের উদ্দেশ্য কি? দুর্ঘটনা কমানো এবং দুর্ঘটনায় যে হতাহতের পরিমাণ, বিশেষ করে মোটরসাইকেলের হতাহতের ঘটনা, এটা কমানো। সেক্ষেত্রে মানসম্পন্ন হেলমেট বাজারে আছে কিনা এবং যারা চালক আছে তারা পড়ছে কিনা, এটা কিন্তু নিশ্চিত করতে হবে। শুধুমাত্র ট্রাফিক পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য অনেকটা সার্জেন্ট প্রোটেকশন হেলমেট পরবো, সেটা কিন্তু আবার ভালো জিনিস হবে না। নিশ্চয়ই নয়। তিনটি বিষয়কে মোটা দাগে গুরুত্ব দেওয়া হয়ে থাকে যে দুর্ঘটনার কারণ হিসেবে। একটি কারণে আমরা বলছিলাম যে ফিটনেসবিহীন গাড়ি, যেটা আজকে অনেকটাই আলোচনা এসেছে, যে আমরা ধরে নিতেই পারি ইতিবাচকভাবে যে এগুলো হয়তো রাস্তায় আর দেখা যাবে না, অন্তত 1 মাসের মধ্যে সব গাড়ি সরিয়ে ফেলা যাবে, এবং এটার জন্য দায় বিআরটিএকেও নিতে হবে, সে কথাও কিন্তু বৈঠকে এসেছে।
আরও দুটি কারণ হচ্ছে, যেটা মূল কারণ বলা হয় সেটি হচ্ছে, একটি হচ্ছে গতি, অর্থাৎ চালকরা অতিরিক্ত গতিতে যানবাহন চালান, এবং আরেকটি কারণ হচ্ছে চালকদের অভিজ্ঞতা নেই বা সনদবিহীন চালক। যদি এই তিনটে বিষয় আসলে নজরে আনা যায়, আবারও বলি, সেটা হচ্ছে গাড়ির ফিটনেসকে নিশ্চিত করতে হবে, চালকদের গতি বন্ধ করতে হবে, অতিরিক্ত গতি, এবং চালকদের সনদের ব্যবস্থা করতে হবে। বাকি দুটো নিয়ে হয়তো আলোচনা এসছে, আমরা হয়তো সেই প্রতিবেদন দেখিনি, সেগুলো তো আমরা আশা করবো যে সমান গুরুত্ব দেবেন কর্তৃপক্ষ, তাই তো? অবশ্যই অবশ্যই। আপনি যে গতির কথা বলছেন, দেখেন এখানে আমি একটু যোগ করি। আসলে গতির কারণে দুর্ঘটনা হয় নাকি গতির তারতম্যের কারণে দুর্ঘটনা হয়, এটা একটা ডিবেট আছে। আচ্ছা, আপনি জানেন যে অতি সম্প্রতি আমাদের গতিসীমার একটা নির্দেশিকা তৈরি হয়েছে। আমি যেভাবে দেখি যে ফান্ডামেন্টাল যে আমাদের ট্রাফিক ইঞ্জিনিয়ারিং আমরা বলি, সেই হিসাবে কিন্তু এই গতিসীমাগুলো আসলে বিজ্ঞানসম্মত হয়নি। কারণ আমার ইকোসিস্টেম এখনো যানবাহন ভেদে গতিসীমা নেওয়ার মতন প্রস্তুত না। পৃথিবীর অনেক দেশে আছে যানবাহন ভেদে গতিসীমা, কিন্তু তাদের লেন ভিত্তিক গাড়ি চলে। আমার স্বয়ং ঢাকা শহরে তো লেন ভিত্তিক গাড়ি চলে না। আপনি যখন এভাবে যানবাহন ভেদে গতিসীমা নির্ধারণ করে দিবেন, দেখা যাবে একই লেনে 4 ধরনের যানবাহনের 4 ধরনের গতিসীমা। তাহলে তো আমি গতির তারতম্য আরো বাড়িয়ে দিচ্ছি। সেক্ষেত্রে পিছন থেকে ধাক্কা দেওয়ার ঝুঁকি, এবং আমার সামনে যদি কম গতিসীমার কোনো গাড়ি থাকে তাহলে তো আমি বারবার ওভারটেক করব। তার মানে আপনি বাধ্য করছেন ওভারটেক করার জন্য, তো ওভারটেক করলে তো আমার মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি আবার বাড়বে। এই জিনিসগুলো আসলে মহাসড়কে যদি গতি নিয়ন্ত্রণ করা যায়, অন্তত মহাসড়কে যে দুর্ঘটনা ঘটে সেটা তো কমানো সম্ভব। এবং আমরা প্রায়শই শুনি যে স্পিড গান ব্যবহার করা হবে, কিন্তু দুই একবার আমরা সংবাদ মাধ্যমে দেখি, সেই অর্থে আদতে কিন্তু খুব একটা ব্যবহার বহুল প্রচলিত হয়নি এখনো। এক্স্যাক্টলি, আপনি যথার্থ বলেছেন। তবে এখানে একটা বিষয় কি, দেখেন বাংলাদেশ কিন্তু পৃথিবীর একমাত্র দেশ না যেখানে চালকরা 80, 90 বা 100 কিলোমিটার গতিতে গাড়ি চালায়। আপনি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে দেখেন, মালয়েশিয়া বা চায়নায় তাদের এক্সপ্রেসওয়েতে গতি শুরু হয় 110 থেকে, এবং 140 কিলোমিটার তারা গাড়ি চালায়, কিন্তু ওইখানে তো দুর্ঘটনা হয় না। তার মানে আসলে দুর্ঘটনার মূল যে কারণ, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, যে শুধু গতি না, আমার সড়কে যে অনিরাপদ যানবাহন আছে, অপ্রশিক্ষিত এবং অনিরাপদ যে চালক আছে, তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। বিশেষ করে বিআরটিএ যখন আপনার চালকের দক্ষতা সনদ দিচ্ছে, সেখানে কম্পাউন্ডের মধ্যে জিগজ্যাগ টেস্ট আর র্যাম টেস্ট করে না দিয়ে, এটা কিন্তু আপনার রোড টেস্ট করার কথা। আমরা করছি ফিল্ড টেস্ট। তা আপনি যখন এই ফিল্ড টেস্ট করে চালককে একটা লাইসেন্স সক্ষমতা নেই, লাইসেন্স বৈধভাবে লাইসেন্স দেওয়ার মতো, ভালোভাবে চেক করাবার মতো, তাহলে এই লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াটাকে আসলে সংস্কার করা দরকার। অবশ্যই অবশ্যই। প্রথম কথা হচ্ছে, যদি বিআরটি এর সক্ষমতার ঘাটতি থাকে, যেটা প্রায় বলে, সেক্ষেত্রে আমরা বারবার বলছি আপনি যদি তৃতীয় পক্ষ কাউকে দিয়ে দেন। কারণ পৃথিবীর সব দেশে কিন্তু লাইসেন্সিং এজেন্ট থাকে, যাদের কাজ হচ্ছে এই সঠিকভাবে দক্ষতা যাচাই বাছাই করে ড্রাইভিং লাইসেন্স দেওয়া। বিআরটি কিন্তু এখন ড্রাইভিং লাইসেন্স প্রিন্টিং এর দায়িত্ব দিয়েছে তৃতীয় পক্ষ বা ঠিকাদারকে, কিন্তু পুরোপুরি কাজটা দিয়ে দিলেই কিন্তু বিআরটি এর কাজ হবে শুধু মনিটরিং করা, যে সঠিকভাবে তারা কাজটি করছে কিনা। তো বিআরটি যদি একাই এখন সব ড্রাইভিং লাইসেন্স দেওয়ার চেষ্টা করে, আমাকে তো বুঝতে হবে যে আমার কিছু সীমাবদ্ধতা আছে। আঞ্চলিক অফিসগুলিতে তাদের এখনো অনেক সময় তারা ভাড়া করে মাঠ নিয়ে সেখানে তারা টেস্ট করছে, তাদের তো সীমাবদ্ধতা আছে, লোকবলের সীমাবদ্ধতা আছে, রিসোর্সের সীমাবদ্ধতা আছে। সেই জায়গায় আসলে আমার বিকল্প ভাবতে হবে। কারণ এই যে আমার চালকরা, এই অদক্ষ চালকরা যদি দক্ষতার সনদ পেয়ে মহাসড়কে চলে যায়, এক্সপ্রেসে চলে যায়, সেখানে আপনার স্পিড গান দিয়েও কিছু হবে না। আমার সড়ককে আগে ঝুঁকিমুক্ত করতে হবে, বিজ্ঞানসম্মত করতে হবে। আমরা সেটাই আশা করবো যে বিআরটি এই দিকটাও নজর দেবে, তাহলে হয়তো সত্যিকার অর্থে এই সড়কের যে নৈরাজ্য সেটা আসলে কমে আসবে। ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। চলতি মৌসুমে রাজশাহীতে শুরু হয়েছে আমপাড়া। শুরুতেই আমের দাম ভালো পাওয়ায় খুশি বাগান মালিক ব্যবসায়ীরা। বর্তমানে তিনটি জাতের আম বিক্রি হচ্ছে 15 থেকে 1600 টাকা মণ। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর আলিমউদ্দিন। জনাব আলিমউদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। আম নিয়ে কথা বলছি। প্রথমেই সংক্ষেপে জানতে চাচ্ছি, এই বছরের তীব্র তাপপ্রবাহের কারণে আমের ফলন নিয়ে একটু এক ধরনের আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল। এবার আমের ফলন কেমন হবে? ফলের রাজা আম, আর আমি সবসময় বলে থাকি যে বৈরী আবহাওয়ারই ফসল। শুরু থেকে বৈরী আবহাওয়া মোকাবেলা করে এটি টিকে থাকে এবং আমরা শেষ পর্যন্ত খেতে পাই। তো এবছর যদিও তাপদাহ বয়ে গেছে, কিন্তু সেটির কৃষি বিভাগ সবসময় তৎপর ছিল এবং
যে যে সমস্ত ম্যানেজমেন্ট সেগুলো বলা হয়েছে এবং কৃষক ভাইরা সেগুলো যত্ন সহকারে সেগুলো কিন্তু করেছেন। এখন এবছর যে আমের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, আমরা এখনো আশাবাদী সে লক্ষ্যমাত্রা পূরণ হবে এবং এই সুমিষ্ট আম রাজশাহীর সারা দেশ তথা দেশের বাইরের লোকজন খেতে পাবেন। জনাব আলিমুদ্দিন, আরেকটি বিষয় আপনার কাছে প্রশ্ন করি, সেটি হচ্ছে আম নিয়ে যখন আমরা আলোচনা করি, একটা সময় কিন্তু আমের উৎপাদনের প্রধান কেন্দ্র ছিল চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী, এর বাইরে খুব একটা আলোচনা ছিল না। এখন অনেক গবেষণা হয়েছে, সেই তার ফলস্বরূপ বাংলাদেশের অনেক অঞ্চলেই আম উৎপাদন হচ্ছে। আমরা যদি নওগাঁর কথা বলতে পারি, সাতক্ষীরার কথা বলতে পারি, সারা বছরই বিভিন্ন রকম আম পাওয়া যায়। এই গবেষণা আসলে আর কতটা বাকি রয়েছে যে আমের সংরক্ষণের ক্ষেত্রে, সেই বিষয়ে কিন্তু খুব একটা বাংলাদেশের গবেষণা হয়নি। কারণ আমি যদি বলি, দেশের বাইরে গেলেও কিন্তু সংরক্ষণ করা ফল পাওয়া যায়, আমাদের দেশে কিন্তু এটা এখনো, আমি যদি বলি, এটা গবেষণা কার্যক্রম তো চলমান, এখনো চলছে। আমরা যদি সারা বছর ব্যাপী যদি আমরা চিন্তা করি, তাহলে দেখেন আমাদের 12 মাসি আমের জাত কিন্তু বেড়ে হয়েছে একটি, বারিয়াম 11। এরপরে কিন্তু আমাদের গবেষণা কার্যক্রম অর্থাৎ ক্রসিং যে কার্যক্রম বা নতুন নতুন জাত উদ্ভাবন যে সারা বছর ব্যাপী হবে, এ ধরনের জাত উদ্ভাবনের জন্য কিন্তু কার্যক্রম এখনো চলমান। সেগুলো একটি হয়েছে, আরো গবেষণাধীন রয়েছে, সেখান থেকে হয়তো ভবিষ্যতে আরো পাওয়া যাবে। আর হলো, আপনারা জানেন যে আগে তো শুধু প্রচলিত জাতগুলোই ছিল, বর্তমানে কিন্তু 18-19টি নতুন নতুন জাত বের হয়েছে। এই জাতগুলো দেখেন যে সারা দেশব্যাপী হচ্ছে, যেমন বারিয়াম 3, বারিয়াম 4, এগুলো কিন্তু খুব ভালো জাত এবং এদের অল্টারনেট বিয়ারিং হ্যাবিট নাই। এরা প্রত্যেক বছর হয় এবং প্রত্যেক বছর ফলন দেয় এবং হয়। নওগাঁতে বিশেষ করে বারিয়াম 3 এবং বারিয়াম 4 এগুলোর হয়েছে বাগান, যার জন্য অনেক এরিয়া নওগাঁতে বেড়েছে এবং প্রচুর পরিমাণ আম সেখানে হয়। এবং আরেকটি বিষয় আপনাকে জানতে চাচ্ছি, সেটি হচ্ছে স্বাস্থ্যসম্মত এবং পরিবেশসম্মত উপায়ে আম উৎপাদন কি খুব এগিয়েছে কিনা, অর্থাৎ বাংলাদেশের আম কিন্তু এখনো দেশের বাইরে খুব একটা যেতে পারে না। না, এখন যাচ্ছে, কিন্তু এখন যাচ্ছে খুব বেশি পরিমাণে, খুব সামান্য পরিমাণে, খুবই সামান্য পরিমাণে। সেইটাকে আসলে বাড়াতে হলে গবেষকদের কতখানি ভূমিকা রাখতে হবে? ছিলই না, এখন কিন্তু শুরু হয়েছে। এই যে স্বাস্থ্যসম্মত আমগুলো দেওয়া, মানে এটা একদম সেই চাষের শুরু থেকে কিন্তু কৃষক ভাইদের সচেতন থাকতে হয়। অর্থাৎ সেই শুরু থেকেই এর যে ফার্টিলাইজার ম্যানেজমেন্ট, এর যে কীটনাশক ছত্রাকনাশক যেগুলো ম্যানেজমেন্ট, যেগুলো আমাদের কোনো প্রকার ক্ষতির কারণ হয়ে যাবে না, একদম সেইভাবে ম্যানেজমেন্ট করে এইগুলো দেশে আবাদ হচ্ছে। কৃষক ভাইরা সচেতন, কৃষি বিভাগও কিন্তু এইগুলো সারাক্ষণ ট্রেনিং দিয়ে থাকে, আমরাও দিয়েছি, এবং কৃষক ভাইরা এ ব্যাপারে খুবই সচেতন। শুরু হয়েছে, বিদেশে তো আগে আমরা রপ্তানি হতো না, এখন শুরু হয়েছে। আশা করি যে এটি আরো ত্বরান্বিত হবে। আর অসংখ্য ধন্যবাদ, আমরাও সেটা আশা করি। ডক্টর আলিমুদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। চীন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 16 ও 17 মে বেইজিং এর অবস্থান করবেন তিনি। সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সহযোগিতা এবং অভিন্ন স্বার্থ রক্ষায় আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে হবে কথা এই বৈঠকে। এছাড়া চীন রাশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্কের 75 বছর উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন পুতিন। এই সময় আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। অধ্যাপক আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলাম, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাবেন চীন সফরে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের উদ্বেগ প্রকাশ করছে। কেন এই উদ্বেগ, আর এর মাধ্যমে বিশ্ব রাজনীতি খুব বড় ধরনের পরিবর্তন হবে বলে আপনার মনে হয়? ভ্লাদিমির পুতিন এমন একটি সময়ে চীন সফরে যাচ্ছেন। আপনি জেনে থাকবেন যে সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়া বড় ধরনের সাফল্য পাচ্ছে। বিশেষ করে খার্কিভের বেশ কয়েকটি জায়গা, সেখান থেকে ইউক্রেনীয় বাহিনী তারা পিছু হটতে শুরু করেছে, সেটি একটি বিষয় রয়েছে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের যে বিষয়টি, সেটি একটু রয়েছে যে তারা আসলে দুইটি যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে জড়িয়ে গেছে। একটি হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আরেকটি হচ্ছে মধ্যপ্রাচ্যের যে সংকট। এবং যেটি ধারণা করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পরে সেখানে ইউক্রেন যে প্রত্যাশিতভাবে যে সহযোগিতা পাওয়ার কথা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে, সেই সহায়তা অনেকটাই কম পাচ্ছে। ইউরোপীয় দেশগুলির মধ্যে এক ধরনের দ্বিধাবিভক্তি এখানে কাজ করছে। ইউরোপীয় দেশগুলি এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের
নেতৃত্বে ন্যাটোর উপর খুব একটা আস্থাশীল হতে পারছে না। সুতরাং তারা নিজেরাও কিন্তু তাদের নিরাপত্তার স্বার্থে কিভাবে সামনে আরো প্রসিড করতে পারে সেগুলো নিয়ে তারা চিন্তা করছে, এবং ইতিমধ্যেই কিন্তু তারা মনে করছে যে ন্যাটোর ব্রেইন ডেথ ঘটেছে। এবং এই বিষয়গুলোকে নিয়ে তারা নিজেরা যখন চিন্তা ভাবনা করছে, মধ্যপ্রাচ্যে তারা একটা হুমকির মধ্যে রয়েছে, সবকিছু মিলে পুতিন আবার পঞ্চমবারের মতো বিজয়ী হওয়ার পর প্রথম দেশ হিসেবে চীনকে বেছে নিয়েছেন। এবং চীনের পক্ষ থেকে বরাবরই রাশিয়ার ক্ষেত্রে যেটা বলা হয়েছে, রাশিয়া এবং চীনের মধ্যে তাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক সীমাহীন অংশীদারিত্বের সম্পর্ক। তো এটা, এবং গত বছর শি জিনপিং যখন মস্কো সফর করেছিলেন তখন তিনি বলেছেন দে আর কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনার্স, এই ধরনের তারা মন্তব্য করেছিলেন। এবং এইখানে যে বিষয়টি বলা হচ্ছে যে এই সফরের মধ্য দিয়ে একদিকে তো 75 বছর যে পূর্তি হচ্ছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে, সেটিকে তারা নিজেরা উদযাপন করবেন, পাশাপাশি পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দুই নেতার মধ্যে যে বিষয়গুলো আলোচনা হবে, গুরুত্ব পাবে, সেই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে এই সফর শেষে ইউক্রেন যুদ্ধ হয়তো একটা অন্যরকম মাত্রা লাভ করতে পারে। এবং সবকিছু মিলে সেই জন্যই যেটি বলা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের কিছু কারণ রয়েছে, যেহেতু শীর্ষ পর্যায়ে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। আর আরেকটি বিষয়ে যারা ইচ্ছা ছিল আপনার কাছে, সেটি হচ্ছে যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব দেশেই আসলে যেতে পারছিলেন না। একটি বড় কারণ হচ্ছে রোম চুক্তির কারণ, যেখানে আইসিসির পক্ষ থেকে দেওয়া যে গ্রেপ্তারি পরোয়ানা। চীন বোধহয় এই চুক্তিতে স্বাক্ষর করা দেশ নয়, তাই তো? জি, চীন আইসিসির যে রোম চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয় বলেই রাশিয়া সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট সফর করতে পারছেন। এবং রাশিয়ার প্রেসিডেন্ট, আপনি জানেন যে 123টি দেশ এই রোম চুক্তিতে স্বাক্ষর করেছে, এবং এই 123টি দেশ যারা স্বাক্ষরকারী রাষ্ট্র, সেই সব দেশ বাদে তিনি অন্য দেশগুলোতে ভ্রমণ করতে পারবেন, এটি একটি বিষয়। এবং উত্তর কোরিয়া, ইরান তারাও রয়েছে। এবং আপনি জানেন যে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া যে সমর্থনটুকু পেয়ে আসছে চীন, তারপরে উত্তর কোরিয়া এবং ইরানের কাছ থেকে, সেটি একটা সীমাহীন সম্পর্ক। এবং এইখানে যেটি বলার অপেক্ষা রাখে না, রাশিয়ার পক্ষ থেকে এটিও স্বীকার করা হয় সবসময় যে চীন তাদের একটা পরীক্ষিত বন্ধু, এটি প্রমাণ করেছে গত 2-2.5 বছর সময়, এবং যে যুদ্ধটি চলছে এবং এই যুদ্ধটি আরো কতদিন চলমান থাকবে এটিও কিন্তু বলা যাচ্ছে না। সুতরাং সামনের দিনগুলো রাশিয়া যেন যুদ্ধটি চালিয়ে যেতে পারে, পাশাপাশি তার অর্থনৈতিক ক্ষতি না হয়, সেটি একটি দেখার বিষয়। এবং আপনি এটিও জানেন যে চীন কিন্তু যুদ্ধের পরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলিকে অমান্য করে রাশিয়া থেকে তেল আমদানি করা অব্যাহত রেখেছে, যেটি গত বছর 24% মতো বেড়েছে। সুতরাং এই সমস্ত কিছু কিন্তু এইসব কারণে রাশিয়ার অর্থনৈতিক বিপর্যয় তেমন ভাবে রাশিয়াকে পেয়ে বসতে পারেনি। সুতরাং এই সব কিছুকে একটু ঝালাই করে নিয়ে, এবং পাশাপাশি তারা যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি তারা কিভাবে সামনের দিনগুলোতে ইউক্রেন নিয়ে তাদের কৌশলকে আরেকটু শানিত করতে পারে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধী যে চীনের যে অবস্থান আছে সেই অবস্থান কিন্তু রাশিয়ার অবস্থান, এই অভিন্ন অবস্থানে তারা কিভাবে সামনের দিকে আরো একত্রে এগিয়ে যেতে পারে, এটিও কিন্তু একটি উদ্দেশ্য এই সফরের। একটু আলোচনা আসতে চাই, আপনি বলছিলেন যে ন্যাটোর প্রতি ইউরোপের যে দেশগুলো তারা খুব একটা আস্থা রাখতে পারছে না, কেন পারছে না? এবং এখানেও খবর আলোচনা হচ্ছে, সংবাদ মাধ্যমে আমরা যা দেখছি সেটা বলা হচ্ছে যে ইউরোপ এক হতে চায় তারা নিরাপত্তার স্বার্থে। সেই নিরাপত্তা, সেই এক হওয়াটা কি ন্যাটো থেকে আলাদা হয়ে যাওয়া, কি নাকি ন্যাটোকে আরো একটু শক্তিশালী করা? কোন অর্থে তারা বলছে এটা? না, এটি একটি খুব ভালো একটি প্রশ্ন আপনি করেছেন। এখন ন্যাটো থেকে আলাদা হয়ে যাওয়া নাকি ন্যাটোর ভেতর থেকে তাদের নিজস্ব কোনো সিকিউরিটি বলয় তৈরি করা, সেরকম একটি বিষয়। এবং সাম্প্রতিক সময়ে আপনি জেনে থাকবেন যে জার্মানির বার্লিনে, সেখানে জার্মান, ফ্রান্স এবং পোল্যান্ডের সরকার প্রধানদের মধ্যে একটি আলোচনা হয়েছে। সেই আলোচনার মধ্যে তারা যেটি বলছে যে ন্যাটো যেটি হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন পতনের পরে ইউরোপের নিরাপত্তা অতিমাত্রায় ন্যাটো নির্ভর হয়ে গেছে। ন্যাটো যেভাবে বলেছে নিরাপত্তাকে তাদের সেভাবে ডিজাইন করতে হয়েছে বলেই আজকে ইউক্রেনের মতো দেশকে সাফার করতে হচ্ছে। তারা ন্যাটোভুক্ত হতে চাইছে, কিন্তু সেখানে রাশিয়া তাদেরকে হামলা করছে। এবং তারা মনে করছে এখন যে ইউক্রেন যুদ্ধের যেদিকে যাচ্ছে, আগামী দিনগুলোতে হয়তো রাশিয়া তার কাঙ্ক্ষিত সাফল্য লাভের পরে হয়তো ইউরোপে তাদের এক্সপ্যানশন করার মতো একটি টেন্ডেন্সি থাকতে পারে। সুতরাং সবকিছু মিলে কিন্তু ইউরোপীয় দেশগুলো একটু দুশ্চিন্তার মধ্যে রয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ জনাব ফরিদুল আলম আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এই ছিল ইউটোস্পেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। সাথে থাকার জন্য ধন্যবাদ।